গল্প মেঘদূত লেখিকা ইরশাদ জাহান ফারিয়া পর্ব ৩। ঢাকা শহরের বনানী এলাকার সুন্দর সিমসাম তিনতলা একখানা বাড়ি। পুরনো হলেও সদ্য রং লাগানো হয়েছে এর গায়ে। বেলকনি স্পেসটুকু মার্বেল পাথরে মোজাইক করা। সদ্য রং লাগানোতে শুভ্রতায় চকচক করছে বাড়ির বেলকনি, কার্নিশ সর্বত্র। বাড়ির লনে দুর্বাঘাসের ছড়াছড়ি। বাতাসে শীতকালের মরে যাওয়া বাদামি পাতাগুলো ঝরঝর শব্দ তুলে ঘাসপাতার উপর পড়ছে। লনের একপাশে বিভিন্ন ফুল ফলের গাছ লাগানো। বাহারি ফুলের আমেজে ভরা বাগানটি বাতাসে হালকা দুলছে। গোধূলি সন্ধ্যা, বিকেলটা মরে এলেও পূর্ব দিকের আকাশখানি কেমন লালচে হয়ে আছে। অদূরে বহুতল বিল্ডিংগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকায় দিগন্ত রেখা চোখের আড়ালে চলে গিয়েছে। লালচে আকাশ কেমন ধোঁয়াটে হয়ে মিলিয়ে যাচ্ছে অদূরে। হঠাৎ করেই সন্ধ্যা নেমে এলো ঘন করে। চারদিকে কেমন পিনপতন নীরবতা, সব কিছু কেমন চুপচাপ। এই ইটবালির শহরে এমন অদ্ভুত নীরবতা খুশবু এর আগে টের পায়নি কখনো। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের আলো আঁধারির খেলা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে সে। সারাদিন ভার্সিটি ক্লাস আর টিউশন নিয়ে ব্যস্ত ছিল সে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে এই বিশাল বারান্দায় এসে দাঁড়ালে তার সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়। এমনই যাপিত জীবন খুশবুর। অন্যদিন যানজটের কবলে পড়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যায়, কিন্তু আজ রাস্তাঘাট প্রায় ফাঁকা থাকায় সন্ধ্যার একটু আগেই বাসায় পৌঁছাতে পারল সে। ঢাকা শহর বলে কথা, তড়িৎ গতিতে কাজ করাটা আকাশ কুসুম ব্যাপার। এইসব কিছুই তোয়াক্কা করে মানুষগুলোকে এগিয়ে যেতে হচ্ছে সভ্যতার পথে। হঠাৎ করে খুশবুর চোখে পড়ল পশ্চিম দিকের বড় রাস্তাটায়। রাস্তার ফ্লোরেসেন্ট আলোর নিচে দুজন বৃদ্ধা মহিলা মাটির উনুনে আগুনের জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে। শীতকালে পিঠা বানানোই তাদের একমাত্র পেশা। এখন অবশ্য ফাল্গুন এসে পড়েছে, তা প্রকৃতিতে শীতের রেশ রয়ে গেছে। শীতকালীন ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা সহ নানা রকম মুখরোচক পিঠা তৈরি করে অফিস ফেরত লোকজন। রিকশাওয়ালা ছোট বড় অনেকের কাছে সেই পিঠা বিক্রি করে কিছু পয়সা আদায় করা, নইলে পেট চলবে কীভাবে। হাড় কাঁপানো ঠান্ডায় পিঠা তৈরি করা বৃদ্ধ মহিলা দুজনের দিকে তাকিয়ে খুশবুর বেশ মায়া হলো। সন্ধ্যা গাঢ় হওয়ায় ধীর পায়ে হেঁটে নিজের রুমটাতে এলো সে। রুমটি বেশ ছোট। এক পাশের দেওয়ালে মাঝারি ধরনের বুক সেলফ রাখা, তাতে পৃথিবী বিখ্যাত লেখকদের বই বেশি। বেশিরভাগ বইয়ের পটই ইংরেজিতে লেখা। অন্যদিকে সেমি ডাবল খাট, পড়ার টেবিল আর একটা ড্রেসিং টেবিল রাখা। ড্রেসিং টেবিলের সামনে এসে বসলো খুশবু। জানালার ফাঁক গলে সনসন করে বয়ে যাওয়া বাতাস খুশবুর শরীরে এক অদ্ভুত অনুভূতির জানান দিচ্ছে। ড্রেসিং টেবিলের আয়নার দিকে গভীর নয়নে তাকিয়ে খুব মনোযোগ দিয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে লাগলো সে। পাতলা নাক, ঘন পল্লব বিশিষ্ট এক জোড়া চোখ, ঘনযুক্ত ভ্রুযুগলখানি যেখানে মিলিত হয়েছে তার ঠিক উপরেই ললাটের মাঝখানে সুন্দর নিখুঁত একটা কালো তিল। কালো চুলগুলো পিঠের উপর হাওয়ায় উঠছে স্বাধীনভাবে। মুখের গড়ন একটু পাল্টে গিয়েছে। শ্যামবর্ণ গায়ের রং অধিক সুন্দরী না হলেও বেশ সুন্দরী। মুখের মাঝে মায়াবতীর ছাপ স্পষ্ট। নিজের দিকে তাকিয়ে একটু হাসলো সে। দেখা দিল গজ দাঁত। সন্ধ্যাবেলা নাস্তার আড্ডায় বাসার সকলের সাথে খুশবু আজ চোখ দেয়নি। ফাতেমা হক তার ছোট মেয়েকে বললেন, রোজা, যা তো নাস্তা দিয়ে আয় খুশবুকে। রোজা মুখে বিরক্তিকর ভাব এনে আলসে গায়লায় বলল, দাও নিয়ে যাই। ফাতেমা ঝাঁঝালো হয়ে চোখ মুখ খিচিয়ে বলল, তুই এখন আলসেমি দেখাস? বোনের মতো হচ্ছিস, অলস একটা। রোজা মায়ের এমন উটকো ঝামেলাপূর্ণ কথায় বেশ বিরক্ত হলো। চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইল শুধু। ভিতরে ভিতরে মায়ের প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। সারাদিন কলেজ শেষ করে বাসায় এলে শুরু হয়ে যায় মায়ের বকবকানি। বকবকানিতে যদি কোনো কম্পিটিশন থাকতো তাহলে তার মাই ফার্স্ট হতো। রোজা নাস্তার প্লেট নিয়ে খুশবুর ঘরের দিকে রওনা দিল। রোজা এবার ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী, সায়েন্সের স্টুডেন্ট। সেই হিসেবে পড়ালেখার চাপ অনেক বেশি।
রোজার ইচ্ছে সে ভার্সিটিতে অ্যাডমিশন নেবে, কিন্তু ফাতেমার এক কথা, এত টাকা পয়সা খরচ করে সায়েন্সে পড়িয়েছে, যখন তখন মেডিকেলে পড়তে হবে। যাই হয়ে যাক না কেন, রোজাকে ডাক্তারি পড়াবেনি তিনি, নইলে পড়ালেখা বন্ধ করে পাশের বস্তির গাড়ির ড্রাইভার মজনুর সাথে বিয়ে দিয়ে দেবে। সেই হিসেবে তিনি এখন থেকেই খুশবুর জন্য ছেলে খোঁজা শুরু করেছেন। খুশবু বড় ফাতেমার বড় মেয়ে, আর ঘরে এত বড় মেয়ে রেখে তো আর ছোট মেয়েকে বিয়ে দেওয়া যায় না, এত নীতি বিরুদ্ধ কাজ। সমাজে বলে একটা কথা আছে না, সমাজে থাকতে গেলে তো সমাজের দায়িত্ব কর্তব্য মেনে নিয়ে চলতে হয়। আপু আসবো? খুশবুর রুমের দরজায় দাঁড়িয়ে বলল রোজা, হাতে চায়ের কাপ। আয়। কী জন্য এসেছিস? খুশবু গায়ের ওড়না গুছাতে গুছাতে বলল, তুমি তো আমাদের সাথে সন্ধ্যার নাস্তায় যোগ দাওনি, তাই আম্মু নাস্তা পাঠালো। খুশবু একথা শুনে খুব বিরক্ত হলো, কাট কাট গলায় বলল, আম্মুকে না প্রতিদিন বলি আমার জন্য নাস্তা খাবো না? কালকে তো না করলাম নাস্তা আমি খাবো না, তাও পাঠালো? এ মহিলা কি বাংলা কথা বোঝে না? রোজা ক্ষীণকাল খুশবুর মুখের পানে তাকিয়ে রইল। তার বড় বোনটাকে সে বুঝে উঠতে পারে না, সারাদিন কেমন উদাস হয়ে থাকে, কি যেন ভাবে আকাশ পানে তাকিয়ে। মায়ের ভাষায় অতিরিক্ত বই পড়ার কুফল যাকে বলে, ভাবনার জগৎ থেকে বাস্তবে সে রোজা চায়ের কাপটা খুশবুর দিকে এগিয়ে দিয়ে ম্লানভাবে বলল, খেয়ে নাও না আপু, এটা নিয়ে এত রাগান্বিত হওয়ার কি আছে? জানোই তো আম্মু সব কিছুতে একরকম। খুশবু রোজার হাত থেকে চায়ের কাপটা নিয়ে ধীরে ধীরে একটা চুমুক দিয়ে বলল, আম্মুর সব কিছুতেই এরকম বাড়াবাড়ি। বাদ দে বস। তোর পড়াশোনার কী অবস্থা? প্রাইভেটে গিয়েছিলি? গিয়েছিলাম। কিছুদিন বাদেই তো এক্সাম, খুব চাপ পড়াশোনার। শুদ্ধ মৌনতা। ওরা কি চলে গেছে? রোজা বেশ সরল গলায় বলে উঠল, হ্যাঁ মৌনতা শুদ্ধ, ওরা সকালে ঘুম থেকে উঠেই চলে গেছে। আম্মু নাস্তা খেয়ে যাওয়ার জন্য জোর করছিল, কিন্তু তারা থাকায় চলে গেছে। কিসের তারাই তো? আরে ওদের জানের জিগার শৌখিন ভাইয়া নাকি এসেছে বাসায়, তাই। ও, তো পড়ালেখার প্ল্যান কি? কিসে পড়তে চাস এক্সাম দিয়ে? আমার কোনো প্ল্যান নেই, যা প্ল্যান সব আম্মুর। খুশবু চায়ের কাপে শেষ চুমুকটো দিয়ে কাপটা টেবিলের উপর রেখে বলল, মানে আম্মু আবার কিসের প্ল্যান করবে? আজব। আমার ইচ্ছে ভার্সিটিতে পড়ার, কিন্তু আম্মুর ইচ্ছে আমাকে মেডিকেলে পড়াবে। আর মেডিকেল চান্স না পেলে আম্মু বলেছে পাশের বস্তির গাড়ির ড্রাইভার মজনুর সঙ্গে বিয়ে দিয়ে দেবে আমাকে। আম্মু নাকি পণ করেছে। মাথা মুন্ড বুঝে উঠতে খুশবু বেশ বেগ পেল, তারপর ঠোঁটে কোণে হাসি ঝুলিয়ে বলল, বুঝলি না, আমাকে তো আর ডাক্তারি পড়াতে পারেনি, তাই তোকে ডাক্তার বানিয়েই ছাড়বে। আর ভাবিস না ওই মজনু কেন, এখন যদি বিসিএস ক্যাডার কোনো ছেলে পায় তাহলেও আম্মু তোর বিয়ে দেবে না। এমনই এসব পড়ালেখা ঠিকভাবে করার জন্য নো টেনশন। বিষম খেলো রোজা, তারপর নাটুকে গলায় বলল, আমিও প্রথমে তাই মনে করেছিলাম, পাত্তা দিইনি, কিন্তু যা দেখছি তাতে তো মনে হচ্ছে আম্মুর এবারের কথা ফাইনাল, যা বলেছে সেটাই করবে। খুশবুর রহস্যের গন্ধ পেয়ে ব্রুকুসকে সন্দেহ গলায় বললাম, মানে আম্মু কি করেছে? আম্মু তোমার জন্য ছেলে দেখছে, ইনফ্যাক্ট আম্মু আব্বুকেও রাজি করে ফেলেছে তোমার বিয়ের জন্য। চুপি চুপি কার্য সমাধা করাটা তো আম্মুর সব সময়ের অভ্যাস। আমিও জানতাম না, কিন্তু কাল রাতে চুপি চুপি শুনেছি এসব কথা। এবার আদা জল খেয়ে মাঠে নেমেছে আম্মু, আর তাতে সঙ্গ দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় আব্বুজান। খুশবুর বুকটা কাঁপছিল, হৃৎপিণ্ডটা বার কয়েক লাগিয়ে উঠল, মনে হলো কেউ যেন গলাটা চেপে ধরেছে। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আছে ক্রমশ, রাগে রিরি করতে লাগলো শরীর, গায়ের প্রতিটি কোষে যেন শুঁয়াপোকা কিলবিল করছে। মাথাটা বড্ড গরম হয়ে গেল খুশবুর। এই ঠান্ডাতেও সে ঘেমে গেল। মুখখানা ছায়াবর্ণের আকার ধারণ করে পরক্ষণে অগ্নিমূর্তির ন্যায় বলে উঠল, হোয়াট দ্য হেল, আমাকে আম্মু কি ভেবেছে? যা করবে আমি সেটা মেনে নেব? আজব, এখনই আমাকে বাসা থেকে বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছে। আম্মু সবসময় যা চায় তাই আমাকে মেনে নিতে হবে নাকি? এসব কার্যকলাপ যদি বন্ধ না করে তাহলে আমি এই বাসা ছেড়েই চলে যাব। বলা নেই কওয়া নেই, আমার জন্য নাকি ছেলে দেখেছে। রেডিকুলাস। রাগে কাঁপতে কাঁপতে বলল কথাগুলো খুশবু। ফাতেমা এশার নামাজ পড়েছেন চেয়ারে বসে, দাঁড়িয়ে পড়তে পারেন না। আজকাল কোমরে ব্যথাটা বড্ড বেড়েছে, দাঁড়িয়ে পড়তে গেলে ব্যথাটা অসম্ভব বেড়ে যায়। সালাম ফিরিয়ে তসবিহ নিয়ে পড়তে শুরু করলেন। মানত করেছেন উনি যে খুশবুর জন্য যাতে একটা ভালো ছেলে পাওয়া যায়, এজন্য ফাতেমা 1 লাখ
1,25,000 বার দোয়া ইউনুস পড়ে খতম দেবেন বলে ঠিক করেছে। এক মনে তসবিহ গুনছেন এমন সময় রুমে ঢুকলেন রাশেদ আহমেদ। অফিস থেকে ফিরেছেন। ফাতেমা তসবিহ গুনতে গুনতে অস্পষ্টভাবে রাশেদ সাহেবকে জিজ্ঞেস করলেন, এত দেরি কেন আজ? বড্ড দেরি করে ফেলেছ। রাশেদ সাহেব ক্লান্ত স্বরে বললেন, আর বলো না, রাস্তায় প্রচুর জ্যাম, একেবারে বেহাল অবস্থা। ফাতেমা কিছু না বলে চেয়ার থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেলেন। রাশেদ সাহেব গোসল করার জন্য বাথরুমে ঢুকলেন। গিয়ে দেখেন পানি নেই। ঝিরঝির করে বালতির চেয়ে কম পানি বালতির তলায় জমা হলো। বুঝলেন ট্যাঙ্কে পানি নেই। আর এখন ফাতেমাকে বললে সে মোটর কোনোভাবেই ছাড়বেন না। 2 মাস ধরে ভুতুড়ে বিদ্যুৎ বিল আসায় ফাতেমা এই বুদ্ধি অবলম্বন করছেন। এতে নাকি বিল কম আসবে আর অপচয় কম হবে। রাশেদ সাহেব বিরক্ত হলেন বেশ। অজ্ঞাত গোসল না করে হাত মুখ ধুয়ে বেরোলেন। রাশেদ সাহেব ঠান্ডা প্রকৃতির মানুষ, কারো সাথে পাশে নেই। নিজের স্ত্রী আর 2 মেয়েকে নিয়ে ছোট্ট সংসার নিয়েই খুশি তিনি। ব্যাংকে চাকরি করে যা বেতন পান তাতে খুব ভালোভাবে সংসারটা চলে যায়। একটু পর ফাতেমা 1 গ্লাস লেবুর শরবত নিয়ে ঘরে ঢুকলেন। লেবুর শরবতের গ্লাসটা রাশেদ সাহেবের হাতে দিতে দিতে বললেন, তোমার সাথে কথা ছিল। রাশেদ সাহেব গলা পরিষ্কার করে নিয়ে বলল, তা তোমার মুখ দেখেই বুঝতে পারছি, বলে ফেলো। মানে মিতালির মা ফোন করেছিল। দ্বিধাগ্রস্ত হয়ে ফাতেমা বলল। রাশেদ সাহেব ভ্রু কুঁচকে বললেন, তাই নাকি? তা কেন ফোন করেছিল? আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলতে? তোমার বড় বোনও তো আছে, ঘাপলা মহিলা একজন। দুজনে মিলে আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলতেই ফোন করে। এবারও তাই হবে। এসব ছাড়া আর কি বা কারণ থাকতে পারে? ফাতেমা খিটখিট গলায় বলল, আহা, তুমি সবসময় বড় আপাকে এসব বলো কেন? যত সব। আর তোমার বড় আপা আমার খুশবুকে নিয়ে এরকম করে কেন? যেন খুশবু আমার মেয়ে নয়, ও একটা এলিয়েন। কেমনভাবে তাকায় যেন চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবেন। আহা, রাখো তোমার ফ্যাসফ্যাস। শোনো, আরে ওই দিন তোমাকে বললাম না, আরে ওই খুশবুর জন্য মিতালির মা একটা ছেলে দেখাচ্ছিল না, ছেলেটা ডাক্তার। রাশেদ সাহেব পাত্তা না দেওয়ার ভঙ্গিতে বলেন, তো কি হয়েছে? ওই ছেলের বাসা নাকি নারায়ণগঞ্জে, বড় আপার বাসার কাছাকাছি। তো এখন আমি কি করব? দাওয়াত দেব? ফাতেমার স্বামীর পাত্তা না দেওয়ার ব্যাপারটা বুঝতে পারলেন তিনি। রেগে গলার স্বর উঁচু করে বলেন, তুমি না বাপ, তাহলে তোমার এখন কি করা উচিত জানো না? সব কিছু কি আমাকে করতে হবে? তুমি যখন মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করেছো, তখন তুমি সব করো। দরকার হলে তোমার দাজ্জাল বড় বোনের সাথে পরামর্শ করো, আমাকে এসবে জড়িও না। বলেই উল্টার দিকে ঘুরে বিছানার কথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। স্বামীর এমন ব্যবহারে ফাতেমা কিছুক্ষণের জন্য বাক করা হলেন। অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে টেবিলের ওপর থেকে মোবাইলটা নিয়ে ডায়াল করলেন বড় বোন হিমানি বেগমকে। হিমানি বেগম সম্ভবত পান খাচ্ছিলেন। একদলা থুতু ফেলে পান চিপুতে চিপুতে ফাতেমার ফোন ধরলেন। কুশল বিনিময় করে দুজনে কাজের কথায় আসলেন। এক পর্যায়ে ফাতেমা হিমানিকে খুশবুর বিয়ের প্রতি অনীহার কথাটা বলতে ফুঁসে ওঠে হিমানি। বলি, মাইয়া বিয়ে করব না, তাইলে কি বাপ মায়ের ঘরে কুট্টি কিরে বইয়া থাকবো নাকি? পান চিপুতে চিপুতে চোখ মুখ কুচকে কথাটা বললেন হিমানি বেগম। সেজন্যেই তো তোমার কাছে ফোন করলাম আপা। কোনো ভালো ছেলে আছে নাকি? ওই ডাক্তার ছেলের বাসা তোমাদের বাসার কাছেই নাকি? আসল কথা হলো, খুশবু তো বিয়ে করতে চাইছে না। ফাতেমা আগ্রহ নিয়ে কথাগুলো বলল। হিমানি বেগম আর একটু চুন আঙ্গুলে লাগাতে লাগাতে বলল, বিয়ে করতে চায় না কেন রে? তোর মায়ের না আছে রূপ, না আছে গুণ, কিছুই তো নাই। তাইলে এত দেমাক কেন? সারাদিন খালি মোটা মোটা বই নিয়ে বইয়া থাকলেই কি তার জন্য রাজপুত্র আইব? ফাতেমা নিজের মেয়ের বিরুদ্ধে এরকম মন্তব্য নিজের বড় বোনের কাছ থেকে শুনে বেশ বিরক্ত এবং আশ্চর্য হলো। মুখ কুচকে গলা উঁচু করে বলল, আমার মেয়ে কিন্তু দেখতে এতটাও খারাপ না। দেখতে খারাপ না হইলে কি হইব? ঢাকা শহরে মাইয়া দেখ গিয়া কত নাগর জুটাই ফেলছে। তুই আর আমি কি আর ঘরে বইয়া জানতে পারবো? হিমানি বেগম ভ্রুকুটি করে কথাগুলো বললেন। ফাতেমা নিজের মেয়ের নামে এসব আজে বাজে ফালতু কথা শুনে রেগে গেলেন। যতই হোক, নিজের মেয়ের নামে আজে বাজে কথা বলবে কেন? তিনি ভীষণ রেগে গেলেন। আর রেগে গেলে তার চোখ মুখ ক্রমাগত লাল থেকে লাল হয়ে যায়। এক সময় ঘামতে শুরু করেন এবং এক পর্যায়ে কথাবার্তায় ওভার রিয়েক্ট করে একটা বিশ্রী পরিবেশ তৈরি করেন। যদিও এখন তিনি নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। তাই তিনি বোনের ফোন কেটে দিলেন। রাগে ফুঁসছেন আর বকবক করছেন। তার বোনের বাড়ি ঢাকার বাইরে। তাই হিমানি বেগম মনে করেন ঢাকা শহরের মেয়েদের চারিত্রিক সমস্যা আছে।
তারা কিছুতেই ভালো হতে পারে না। তাদের একজন ছেলে বন্ধু থাকেই এবং তাদের সাথে ফষ্টি করে বেড়ানোই ঢাকা শহরের মেয়েদের নিত্যদিনকার অভ্যাস। হিমানি বেগমকে তার এই সো কল্ড ধারণা থেকে কেউ বের করে আনতে পারেননি। তিনি নিজের বোনের মেয়ে খুশবুকে একটা কারণে পছন্দ করেন না, তবে খুশবুর ছোট বোন রোজাকে কোনো এক কারণে অতিরিক্ত পছন্দ করেন। ওনার এই এমন মন মানসিকতা দেখে সবাই অবাক হয়। হিমানি বেগমের 2 ছেলে মেয়ে আমেরিকায় থাকে এবং সেখানকার পার্মানেন্ট নাগরিকত্ব পেয়েছে। এজন্য হিমানি বেগমের অহংকারের শেষ নেই। এই অহংকারের জন্য ওনাকে আত্মীয় স্বজনরা কেউ খুব একটা পছন্দ করেন না। ছোটকাটা স্বভাবের হিমানি বেগম নিজের স্বামী জাফর ইসলামকে নিয়ে ঢাকার অদূরে নারায়ণগঞ্জে